প্রিয় দর্শক, রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের অলিগলি সবখানে করোনার বিপর্যয়। করোনা মোকাবেলা ঠেকানোর জন্য জনস্বাস্থ্যবিদ বলি, চিকিৎসক বলি, স্বাস্থ্যকর্মী বলি, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সকলেই জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। এই রকম পরিস্থিতিতে আমরা যেটি গণমাধ্যমে খবর পাচ্ছি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের বদলি এবং পদায়ন করা হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, এই রকম অবস্থাতে এসে এই যে বদলি, সেই বদলিটা করোনার রোগী চিকিৎসা এবং যারা নরমাল রোগী আছেন বিভিন্ন সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা সেবায় সংকট তৈরি হচ্ছে কিনা। এবং আমাদের সাথে সবচেয়ে অবাক করা যে বিষয় আমরা দেখছি, চট্টগ্রাম মেডিকেলে কিন্তু 156 জন ডাক্তারকে বদলি করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বগুড়া হাসপাতালে 54 জন চিকিৎসককে বদলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার মধ্যে সেটা অবাক করা যেটি কাণ্ড, সেটি হচ্ছে এই বদলির প্রজ্ঞাপনে কিন্তু একজন মৃত চিকিৎসক আছে, তাকেও বদলির তালিকায় রাখা হয়েছে। রংপুরে 65 জন চিকিৎসককে পদায়নের করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন মৃত চিকিৎসককে পদায়ন করা হয়েছে এবং গত 4 মাস আগে একজন ডাক্তার অবসরে গেছেন, তাকেও পদায়নের তালিকায় রাখা হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় অভিযোগ সকল জায়গা থেকে যেটা হচ্ছে যে গত 2 বছর ধরে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাত একটা এলোমেলো অবস্থানে আছে। এই বদলি এবং পদায়নের তালিকা দেখে মনে হচ্ছে এখানেও কি তারা বেখেয়ালি কিংবা অনেকটা উদাসীন। আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় করোনা চিকিৎসায় চাওয়া পাওয়া। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর এ.এস.এম. আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, IEDCR। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিনহাজুর রহমান, সমন্বয়ক করোনা বিষয়ক সেল, চট্টগ্রাম বিভাগ, সাংগঠনিক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর হিরম্ব কুমার রায়, সিভিল সার্জন, রংপুর। আমি 3 জনকেই আজকে সম্মানিত অতিথি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা সবার আগে শুরু করতে চাই চট্টগ্রামের থেকে যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ডক্টর মিনহাজুর রহমান। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সোমা ইসলাম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি শুরুতে যে কথাটি জানতে চাই যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড রোগী আছে 250 জন, যতটুকু এই মুহূর্তে তথ্য আমার কাছে আছে, নরমাল রোগী প্রায় 2000। এই সময় 156 জন ডাক্তারকে বদলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন করা হলো, সবার আগে এইটুকু জানতে চাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 200+ কোভিড রোগী এবং 2000-এর অধিক নন কোভিড রোগী ভর্তি আছেন বা চিকিৎসা সেবা নেন। এটাই এখানকার চিত্র। এখানকার চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে কর্মরত প্রায় 156 চিকিৎসককে বদলি করা হয়েছে। 126 জন চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এবং 30 জন চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে কোভিড ইউনিট আছে সেখানে বদলি করা হয়েছে। বদলিটা কেন করা হয়েছে তা যারা করেছেন তারাই ভালো বলতে পারবেন। তবে প্রজ্ঞাপনে যেটি লেখা আছে যে কোভিড চিকিৎসা ব্যবস্থাপনার স্বার্থে তাদেরকে সংযুক্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কাজ করার জন্য এই আদেশ প্রদান করা হয়েছে বলে লেখা আছে। কিন্তু জি আপনি বলুন, আমি শুনছি। জি মেনাজ, আপনি বলুন। হ্যাঁ, কিন্তু এই আদেশটি পুরো পর্যালোচনায় আমরা যেটি দেখতে পেয়েছি, এই আদেশটি অবিবেচনা প্রসূত, অবৈজ্ঞানিক, অপরিকল্পিত এবং যারা দীর্ঘ 15 মাস ধরে যে সমস্ত স্বাস্থ্য কর্মকর্তা এই কোভিড স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত ছিলেন তাদের সাথে কোনো প্রকার সমন্বয় না করে, অর্থাৎ আমি বলছি এই আদেশের সাথে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক, চট্টগ্রামের সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ কারোর সাথেই কোনো সমন্বয় না করেই হঠাৎ করে এই আদেশগুলো জারি করা হয়েছে। তাই এই আদেশের ফলে চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা সেবা উভয় ক্ষেত্রেই এক ধরনের সংকট তৈরি করবে। জি ডক্টর মিনহাজুর রহমান, আমরা যে চিত্র চট্টগ্রামে দেখছি সেখানে 250 কোভিড রোগী, 2000-এর উপরে নরমাল রোগীরা ভর্তি আছেন এবং চট্টগ্রামে দিনকে দিন করোনার রোগী বাড়ছে, শনাক্তের হারও ভয়াবহ রকম উদ্বেগের। কিন্তু এই মুহূর্তে 156 জন চিকিৎসককে যে আপনাদের সাথে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করে, কোনো আলাপ আলোচনা না করে বদলিটা করা হলো, সেই বদলি করার কারণে আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কি ব্যাহত হচ্ছে, ভঙ্গুর অবস্থায় আছে কিনা, কিভাবে সামাল দেওয়া হচ্ছে? যদি আগামীকালের মধ্যে 156 চিকিৎসককে নতুন বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হয় তাহলে অবশ্যই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নন কোভিড চিকিৎসা ব্যবস্থাপনায় দারুণ এক সংকট তৈরি করবে। শুধু চিকিৎসা ব্যবস্থাপনা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা শিক্ষার সাথে যারা জড়িত, যারা দীর্ঘদিন মাসের পর মাস ধরে ছাত্রদের অনলাইনে শিক্ষাদান করছেন, এই শিক্ষাদান কিন্তু বন্ধ হয়ে যাবে।
তাই চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা সেবা উভয় ক্ষেত্রেই সংকট তৈরি করবে। চট্টগ্রামের আশেপাশের জেলাগুলোতে তাদেরকে বদলির অর্থাৎ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। চট্টগ্রামের চেয়েও কি অর্থাৎ সিটি যে সেন্ট্রালের অবস্থা তার চেয়ে কি যে জায়গাগুলোতে ওনাদের বদলি করা হলো সেখানকার অবস্থা অত্যন্ত ভয়াবহ, যে ওই জায়গাগুলোতে ওনাদের যোগদান করে ওই পরিস্থিতি, করোনা পরিস্থিতি সেই অঞ্চলে সামাল দিতে হবে, নাকি ভয়াবহ পরিস্থিতি আসলে চট্টগ্রাম শহরেরটাই ভয়াবহ? পরিসংখ্যান কিন্তু তাই বলে না। পরিসংখ্যান বলে যে চট্টগ্রাম নগরীর অবস্থা ভয়াবহ। এই কারণেই উপজেলাগুলোতে রোগীরা চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরে আসছেন। আইসিইউ আছে চট্টগ্রাম নগরে। যে জেলাগুলোর কথা বলছেন সেখানে আইসিইউ নেই। আইসিইউ আছে চট্টগ্রাম শহরে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে এই চট্টগ্রাম জেলা এবং আশেপাশের জেলাগুলোর থেকে মানুষের একমাত্র ভরসাস্থল টারশিয়ারি হসপিটাল, যেখানে নন কোভিড এবং কোভিড উভয় ধরনের পেশেন্ট এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। এবং আশেপাশের যে জেলাগুলোতে তাদের বদলি করা হয়েছে সেখানে হয়তো ফটিকছড়ি উপজেলায় সংক্রমণের হার বেশি, কিন্তু সেখানে আপনার চিকিৎসক দরকার, মেডিকেল অফিসার, এসিস্ট্যান্ট প্রফেসর কিংবা এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক, নিউরোসার্জন, দন্তরোগ বিশেষজ্ঞ, প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট্রি, শিশুরোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, এদেরকে ঢালাও ভাবে ওখানে নিয়ে গিয়ে আসলে পরিস্থিতির তো কোনো সমাধান হবে না। ডক্টর মিনহাজুর রহমান থাকুন আপনি আমার সঙ্গে, আমরা আরো কথা শুনতে চাইবো আপনার কাছে। আমি এখন চলে যেতে চাই আইইডিসিআর এর একটু বক্তব্য শুনতে চাই। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব এস এম আলমগীর আমাদের সাথে যুক্ত আছেন। জনাব আলমগীর, শোনা যায় আমার কথা? যে জায়গাটি আপনার কাছে জানতে চাই, আমরা বদলির কথা তো শুনছিলাম মিনহাজুর রহমানের কাছে, কিন্তু আপনার কাছে জানতে চাই মৃত্যু এবং সংক্রমণ আক্রান্ত কোনোটাই ঠেকানো যাচ্ছে না কেন? কঠোর লকডাউন তো চলছে। ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে যে সার্বিক পরিস্থিতি আমাদের, যেটা প্রায় প্রত্যেকটি জেলায় আসলে এখন উচ্চ ঝুঁকিপূর্ণ সংক্রমণ চলছে। কিছু কিছু জেলায় হয়তো একদম 30 থেকে 50-60% পজিটিভ পেশেন্ট আমরা পাচ্ছি। তবে সংক্রমণ এখন আসলে আমরা তো আজকে 5-6 দিন মাত্র লকডাউনে, আমাদের এখানে বিজ্ঞানটা জানতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ বা সুক্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন। 14 দিনের আগে আসলে আমরা পজিটিভ কিছু দেখবো না। আগে থেকে যারা সংক্রমিত হয়েছিলেন, সাইন সিমটমস দেখা যায়নি, তাদের এখন সাইন সিমটমস হবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর মনে রাখতে হবে, আমাদের সংক্রমণের হার বা রোগীর সংখ্যা ল্যাবরেটরি টেস্টে আমরা যত বেশি পাচ্ছি, এটার অন্যতম কারণ হচ্ছে প্রচুর মানুষ সাইন সিমটমসে আক্রান্ত হলেই পরীক্ষা করাতে আসে না। সেটাই আমাদের একটা প্রিন্সিপাল, যাদের সাইন সিমটমস আছে তাদের পরীক্ষা করি। সো এখন যাদের জ্বর, কাশি, সর্দি, কাশি আছেন, তারা যখন পরীক্ষা করতে আসছেন তারা পজিটিভ হবেন অধিকাংশ ক্ষেত্রেই। আমাদের মনে রাখতে হবে, সারা পৃথিবীতে প্রচন্ড একটি মহামারী চলছে, এবং সারা পৃথিবীতে এখনো 6 থেকে 8 হাজার, 4 থেকে 5 লাখ লোক আক্রান্ত হচ্ছেন, 6 থেকে 8 হাজার মানুষ মারা যাচ্ছেন। আমরা তার পৃথিবীর বাইরে নয়। আমাদের এখানেও বিভিন্ন কারণে সংক্রমণ সংখ্যা বেড়ে গিয়েছিল, এবং এই সংক্রমণ সংখ্যা কমানোর জন্য, অর্থাৎ আমরা যেটা করতে পারছিলাম না, একদমই সোশ্যাল ডিস্টেন্স করতে পারছিলাম না, সেটার জন্য, যেহেতু এটা মানুষ থেকে মানুষে ছড়ায়, মানুষের সংস্পর্শে আসছিলাম, সেই জন্য আসলে কঠোর লকডাউনের কথা বা কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন যদি আমরা এটা সঠিকভাবে মানি, তাহলে সংক্রমণ সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই রোগটির যেটা ইনকিউবেশন পিরিয়ড সেটা 2 থেকে 14 দিন। সো এখনো লকডাউনের আগে রোগী যারা সংক্রমিত হয়েছিল তাদের সংখ্যা আমরা পাচ্ছি। লকডাউন কার্যকর হলে অন্তত 7 থেকে 10 দিন গেলে হয়তো আমরা পরিবর্তিত চিত্র দেখতে পাবো। ডক্টর আলমগীর, এই মুহূর্তে এবং এই অবস্থানটাকে আমরা কি বলবো, মানে বৈজ্ঞানিক ভাষা কিংবা ডাক্তারি ভাষা বলি, জনস্বাস্থ্যবিদদের ভাষায়, এটা কি ঊর্ধ্বমুখী, নাকি কোন জায়গাটাতে আমরা রয়েছি, নাকি সামনে আরো, এটাকে কি বলবেন, আমরা কি বলতে পারবো এটাকে? এটার আসলে তো মানে অনেক বৈজ্ঞানিক রোগতাত্ত্বিক বিশ্লেষণ প্রয়োজন হয় না। প্রতিদিন সংক্রমণ সংখ্যা দেখেই এবং আমরা কত নমুনা পরীক্ষা করছি সেটা দেখে আপনারাও বুঝতে পারছেন যে প্রায় আমরা যা নমুনা পরীক্ষা করছি তা প্রতি 3 জনে 1 জন পজিটিভ আসছে। আমরা গতকাল 34,000 নমুনা পরীক্ষা করেছি, আজকে 11,500-এর বেশি আমরা শনাক্ত করেছি। সো এখন একটা আসলে এটা অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো সময়। এখনো আমরা খুব অবাক হই, আপনি যদি আজকে ঢাকা শহরে চলাচল করে থাকেন, আমরা যেহেতু প্রতিদিনে অফিস করছি, যে আজকে সকালে রাস্তায় যানজট ছিল, আজকেও প্রায় 500-র মতো মানুষকে জরিমানা করতে হয়েছে, 1200-র মতো গাড়িকে জরিমানা করতে হয়েছে। সো আমাদের একদম যদি ব্যক্তিগত সচেতনতা থেকে আমরা যদি এরকম উদাসীন হই, আমরা যদি এখনো লকডাউন দেখতে বের হই,
তাহলে কিন্তু এই সংক্রমণ কমানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এটা একটা বিশ্ব মহামারী, এখানে শুধু সরকার নয়, আসলে সবার এবং ব্যক্তিগত সচেতনতা এবং ব্যক্তিগত অংশগ্রহণও এখানে আমাদের প্রয়োজন এই সংখ্যাটা নিচের দিকে নিয়ে আসতে। যে কথা আপনি আর কি ডক্টর আলমগীর বলছিলেন যে ব্যক্তিগত সচেতনতার জায়গা অনেক বেশি জরুরি, এবং অর্থাৎ অনেক না, পুরোটাই জরুরি। আর যদি তা না হয় তাহলে 14 দিনের লকডাউন কেন? সরকার যদি 1400 বছরও লকডাউন দিয়ে দেয় না, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে করোনা মহামারী দূর হবে না। কিন্তু আমি আপনার কাছে যে জায়গাটা প্রশ্নটি রেখে আমি রংপুরে একটু যুক্ত হতে চাই, সেটা হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশ জুড়ে এতটা বিস্তার লাভ কি করে করলো, আর এই ভয়াবহতা উত্তরবঙ্গেই কেন এত বেশি? সেই প্রশ্নটি আমি রাখছি। আমি চলে যেতে চাই একটু রংপুরে। ডক্টর হিরম্ব কুমার রায়, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। জি বলুন। জি, আমি যে জায়গাটি আপনার কাছে প্রথমে জানতে চাই যে সবসময় যেটা দেখছি গড় শনাক্তের হার খুলনা, চট্টগ্রাম এবং রাজশাহীতে অনেক বেশি, এবং সবচেয়ে বড় কথা আতঙ্কে যেটা দেখছি আপনার রংপুরেও নাকি এখন ধেয়ে আসছে, অর্থাৎ আজকে বোধহয় সংক্রমণের আক্রান্তের হার 43 এই জায়গাতে। অর্থাৎ আপনার অঞ্চলটি, আপনার শহর নিরাপদ, নাকি প্রতিদিনই মনে হচ্ছে যে আপনার শহর একটু একটু করে অনিরাপদ হচ্ছে করোনার কারণে? আপনি ঠিকই বলেছেন, সারা দেশের ন্যায় রংপুরেও এখন করোনা শনাক্তের হার একটু ধীরে ধীরে বাড়ছে, এবং আজকে 43.71% শনাক্তের হার। এটা আসলে আমি বলবো আমরা টেস্ট বেশি করতে পারছি, যেমন আরটিপিসিআর টেস্ট প্লাস আমরা এনটিজে টেস্টের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি, ওই জন্য এই সংখ্যাটা বেশি আসছে। যত টেস্ট বেশি করবো তত শনাক্তের হারও আমরা বেশি পাবো। তবে সংক্রমণের হার একটু ঊর্ধ্বমুখী বলবো রংপুরে। তবে এখানে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হলেও এখানে মৃত্যুর সংখ্যা কম, এবং আমাদের চিকিৎসা সেবা আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি ভালোভাবে দেওয়ার। এখানে কোনো অক্সিজেন সংকট আমাদের নেই, আমাদের ডেডিকেটেড করোনা হাসপাতাল আছে। প্লাস আপনারা গত 2-3 দিন আগে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট খুলেছি। এছাড়াও আমাদের 2টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, তারা করোনার জন্য বেড রেখেছেন। জি, আমরা চেষ্টা করছি। জি, ডক্টর হিরম্ব কুমার রায়, যেটা জানতে চাচ্ছি যে 100 শয্যার আপনাদের কোভিড হাসপাতাল, ক্যাপাসিটি 90 জন, 100 ভর্তি আছে নাকি 101 জন? আমার কি তথ্য ঠিক? এই তথ্যটা ছিল 2 দিন আগের তথ্য। আজকে ভর্তি আছে আবার 90 জন। মানে ইতিমধ্যে আমাদের ছাড়পত্র দিয়েছি আমরা, যারা ভালো হয়ে গেছেন। আচ্ছা, আইসিইউ আছে 10টি, চালু আছে 9টি, একটি বন্ধ কেন? না, আইসিইউ 10টি না, আইসিইউ 10টি বেড আছে, ঠিক আছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ফাংশনিং আছে 8টি। কারণ আমার এটা নতুন একটা বিল্ডিং, দুইটা বেড সুন্দর আছে, কিন্তু এটা আমরা কানেকশন দিতে পারছি না, এটার কানেকশন পয়েন্ট নেই। কতদিন ধরে নেই ডক্টর হিরম্ব? কতদিন ধরে এই কানেকশন পয়েন্টটা নেই? ডক্টর হিরম্ব কুমার রায়, কতদিন ধরে আপনার এই কানেকশন পয়েন্টটা নেই? এটা একটা নতুন বিল্ডিং, এটা আসলে একটা চাইল্ড হাসপাতাল, এখানে ওই ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। জি, কিন্তু এই দুইটা বেড আমি বলি, এই দুইটা বেডকে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করব অতি শীঘ্রই, এর করোনার জন্য ব্যবহৃত হবে। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গ ধরে তথ্য জরিপে যেটুকু মনে হচ্ছে যে সেটুকু আপনি বলছেন যে প্রতিদিনই রংপুরে কিন্তু, এবং জরিপও যেটা বলছে করোনা ঊর্ধ্বমুখী, কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার পরে আপনার তো করোনা শয্যা, যে করোনা ইউনিট 35 বেডের একটা ইউনিট আছে, 100 বেডের একটা কোভিড হসপিটাল আছে, আপনি দেখে শয্যার একটা হসপিটালও আছে। কিন্তু আমাদের কাছে যেটা জানতে চাচ্ছি না যে সেটা প্রতিদিনই নাকি করোনা রোগীরা হসপিটালে যাচ্ছে, কিন্তু শয্যা না পেয়ে তারা ফিরে আসছে। রোগী তো বাড়ছে, কিন্তু তাদের তো হসপিটালে ভর্তি করা যাচ্ছে না। এখন কি করে বিকল্প উপায় কি কিছু ভেবেছেন? আর কি কোনো বিকল্প উপায় আছে? অনেকেই তো বিভিন্ন আশেপাশের প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছে রংপুরে, কিন্তু যে হারে ঊর্ধ্বমুখী অবস্থা রংপুরের, সামাল দিবেন কি করে? আর কদিন পর বিকল্প ভাবনাটা আসলে কি? বিকল্প আমাদের রংপুর মেডিকেল কলেজের একটি ওয়ার্ডকে আমরা ঘোষণা করেছি, প্রয়োজন হলে আমরা আরো একটি বা 2টি ওয়ার্ডকে, মেডিসিন ওয়ার্ডকে আমরা করোনা ইউনিট হিসেবে ঘোষণা করব, যাতে এখানে এই এলাকার করোনার আক্রান্ত রোগীরা যথাযথ সেবা পায়। কিন্তু আমরা যতটুকু জানি আপনার টেকনিক্যাল সাপোর্ট খুবই দুর্বল, জনবল সংকট রয়েছে, রোগী বাড়ছে। সবগুলো কি তথ্য ঠিক নাকি আমি ভুল বলছি? ঠিক না, সব তথ্য ঠিক না। কোনটা ভুল ডক্টর হিরম্ব? কোন তথ্যটা ভুল বলবেন? আমার করোনা হাসপাতালে আমার ডাক্তার সংকট নেই,
সিস্টার সংকট নেই, সংকট শুধু রয়েছে এমএলএসএস লোয়ার পর্যায়ে যারা সুইপার বা ঝাড়ুদার এদের সংকট রয়েছে। সেটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আউটসোর্সিং বেসিসে আমরা এটা নিয়ে আবার কানেকশন করার চেষ্টা করছি, যাতে সুন্দরভাবে হাসপাতালটিকে চালনা করা যায়। জি, আপনি হিরো কুমার থাকুন আমাদের সঙ্গে, আমরা লকডাউন নিয়ে কথা বলবো, কারণ এই লকডাউনটা তো চলছে, 14 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু এই লকডাউনটাকে মানানো ছাড়া কোনো উপায় নাই। আপনি যেহেতু সিভিল সার্জন, আপনি কোন অসঙ্গতিগুলো দেখছেন এবং শহরে কোন জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি মনে করছেন যে অবশ্যই মানুষ করোনা থেকে মুক্তি পাবে এবং এই করোনাকে অবশ্যই মোকাবেলা করা যাবে? এখনো ঢিলে ঢেলা ভাব কোন জায়গাগুলোতে আপনি আপনার চিকিৎসকের দৃষ্টিতে খুঁজে পাচ্ছেন? আমি প্রশ্নটি রাখছি, আমি আপনার কাছে আসবো। আমি আবার চলে যেতে যাই ডাক্তার মিনহাজুর রহমান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে 156 জনকে চট্টগ্রাম মেডিকেল থেকে বদলি করা হলো, তো আপনাদের তো প্রতিদিনই অনেক বেশি রোগী এবং রোগীর সংকট, চিকিৎসা সেবা দেওয়ার জন্য শুরু থেকে আমরা যতটুকু যাকে একটা সংকট চলছিল, আপনারা যে যতগুলো চিকিৎসক দিয়ে হাসপাতাল চালাচ্ছিলেন সেটা কি এ যাবৎকালে যথেষ্ট ছিল? যে সংখ্যক চিকিৎসক দিয়ে আমরা কোভিড হাসপাতালগুলোর ব্যবস্থাপনা করছিলাম কিংবা উপজেলা পর্যায়ে আমরা এই ব্যবস্থাপনাটুকু গড়ে তুলেছিলাম গত 1 বছরে, আমি মনে করি এগুলো ঠিকঠাক মতোই চলছিল বলবো এই কারণেই আমাদের প্রধান যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সেখানে আজকের দিনেও 100-র কাছাকাছি রোগী ভর্তি আছে। ওখানে 110 জনের বেশি চিকিৎসক কাজ করেন, কিন্তু গতকালের আদেশে সেখানে আরো 60 জন বিশেষজ্ঞ চিকিৎসককে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে। ওই বিশেষজ্ঞ 60 জন চিকিৎসক ওখানে বসার জায়গাও নেই, ওখানে চাহিদাও ছিল না, কিন্তু আমরা অযাচিত ভাবে অহেতুক ওই জেনারেল হাসপাতালে বেশি সংখ্যক চিকিৎসক নিয়োগ দিয়ে দিলাম। আসলে আমাদের সংকট হচ্ছে যেই সমস্ত হাসপাতালগুলোতে আইসিইউ আছে, এই হাসপাতালগুলোতে আইসিইউতে প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঠিক ব্যবস্থাপনাটুকু করা। আমাদের সংকট হচ্ছে চট্টগ্রামের যে উপজেলাগুলোতে পর্যাপ্ত মেডিকেল অফিসার কিংবা সহকারী সার্জনরা আছেন, তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা কোভিড হাসপাতালগুলোতে তাদেরকে সাময়িক পদায়ন করে আবার একটা সময় পরে তাদের ফিরিয়ে দিয়ে আরেকটা সেটআপকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে এনে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই কিন্তু আমরা ভালো একটা সুফল পেতে পারি। কিন্তু তা না করে অত্যন্ত অপরিকল্পিতভাবে এবং যারা দীর্ঘ 1-1.5 বছর ধরে কোনো প্রকার সমন্বয় না করে এই সাম্প্রতিক যে আদেশ করা হয়েছে, সেই আদেশটি চিকিৎসকদের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। কারণ আমি এই দৃঢ়ভাবে এই বিশ্বাস করতে চাই এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, গত 15 মাসে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা একটা সমৃদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা অনেক বেশি সমৃদ্ধ গত বছরের তুলনায়, প্রথম ঢেউয়ের তুলনায়। তাহলে হঠাৎ করে কেন এই মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের অহেতুক বদলি করে গ্রামে পাঠানো হচ্ছে এবং যারা সহকারী অধ্যাপক লেভেলে কাজ করে থাকেন, যারা শুধুমাত্র ছাত্র পড়ান গত 10-15 বছর ধরে, যাদের সাথে কোনো রোগীর কোনো সংযোগ নেই, যারা রোগী দেখেন না, তাদের হঠাৎ করে আপনি কোভিড রোগী দেখতে তাদের কোভিড হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন। এটার কোনো, এই প্রশ্নের কিন্তু কোনো জবাব নেই। এটি অহেতুক একটা অস্থিরতা তৈরি করা, ভিন্ন অন্য কিছু নয়। আজকে সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপন দেখলাম, তারা বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের অপ্রতুলতা থাকতে পারে বলে তারা 3 ক্যাটাগরিতে এই বদলিকৃত আদেশের চিকিৎসকদের জয়েন না করে পরিচালকদের এবং অধ্যক্ষদের বলেছেন তাদের তালিকা পুনরায় 8 তারিখের মধ্যে পাঠাতে। 3 ক্যাটাগরি হচ্ছে আরটিপিসিআর ল্যাবে যারা কাজ করেন, কারণ দেশের অনেক মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব এই আদেশের ফলে বন্ধ হয়ে যাবে। কেন? চট্টগ্রাম মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান সহ 6 জনকে বদলি করে দেওয়া হয়েছে। এখানে আরটিপিসিআর ল্যাব চালানোর মতো চট্টগ্রাম মেডিকেল কলেজে আর কেউ নেই। রংপুরেও ঠিক একই অবস্থা। সে কারণে ওই আরটিপিসিআর ল্যাবে যারা কাজ করেন তাদেরকে বলা হয়েছে তাদের তালিকা পাঠানোর জন্য। তারপর বলা হয়েছে যে যারা যে সমস্ত বিভাগে একজন চিকিৎসক কাজ করেন সেই সমস্ত বিভাগের চিকিৎসকদের তালিকা পাঠাতে। এই ধরনের 3 ক্যাটাগরির চিকিৎসককে এখান থেকে রেয়াত দেওয়া হয়েছে বলে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বলা হয়েছে তথ্যের অপ্রতুলতার কারণে এই আদেশের, গতকালকের আদেশের ভুলভ্রান্তি থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যদি তথ্যের অপ্রতুলতা থাকে, তথ্যটা থাকবে কোথায়? কারণ আমরা বলছি মন্ত্রণালয় ডিজিটালাইজ, আমরা বলছি গত 7-8 বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর
আমরা HRM সিস্টেম চালু করেছি, অনেক আধুনিক ব্যবস্থা সেখানে সংযোজিত হয়েছে। তাহলে তারপরও তথ্যের অপ্রতুলতার কারণে মৃত ব্যক্তিকে বদলি করা হয়েছে, অবসরে যাওয়া ব্যক্তিদের বদলি করা হয়েছে, RT-PCR ল্যাব শূন্য করে দেওয়া হয়েছে। যারা অ্যানাটমি ফিজিওলজি পড়ান, যারা চিকিৎসা সেবার সাথে কোনো যুক্তই না, 10-15 বছর চিকিৎসা কোনো রোগী দেখেন নাই, তাদেরকে আপনি কোভিড রোগীর চিকিৎসায় পাঠিয়ে দিলেন। এই যে অপরিকল্পিত। ডক্টর মিনহাজুর রহমান, এখন আপনার বাস্তবতা শুনে এটাই বলতে ইচ্ছা করছে, এই যদি বাস্তব অবস্থা হয়ে থাকে তাহলে, এবং যেটা করোনার বাস্তবতা, তাহলে আপনারা যদি আমি ধরেই নি চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনারা এই মুহূর্ত কিংবা আগামীকাল থেকে চিকিৎসা ব্যবস্থাটা, সেবাটা রোগীদের কি করে দিবেন, এই পরিকল্পনাটা কি নিয়েছেন? এবং যদি সরকার তার সিদ্ধান্ত থেকে না ফিরে আসে, 156 জনকে যদি বদলি করতে হয়, তাহলে আপনারা কি করবেন? আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখছি। প্রিয় দর্শক, আমি প্রশ্নটির উত্তর শোনবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্ট কিন্তু আমাদের চ্যানেলের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই সরাসরি দেখা যাচ্ছে, আপনারা সেখানে যুক্ত হয়ে যান। প্রশ্নটি রেখে যাচ্ছি, আমি ডক্টর এস এম আলমগীরের কাছে যেতে চাই। আলমগীর, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমি উত্তরটা একটু জানতে চাই। আচ্ছা, ধরুন আমরা তো বলি যে এখন আমাদের প্রায় 70 to 80% ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে যে সার্কুলেশনে যে ভাইরাসটি আছে। বাংলাদেশের 2-3টি ডিস্ট্রিক্টে আমরা অন্যান্য ভ্যারিয়েন্টও পাচ্ছি, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা মূলত আছে, সেটা অল্প পরিমাণে 10 to 12%। এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কি আমরা আসলে বর্ডার বন্ধ করে দিলে আটকে দিতে পারতাম? এটা স্লো ডাউন করা যায়। পৃথিবীর কোনো দেশ কখনো এরকম ভ্যারিয়েন্ট আটকাতে পারে না। পৃথিবীর 100-টির বেশি দেশে অলরেডি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে, এই ভাইরাসটি অনবরত পরিবর্তনশীল একটি ভাইরাস। ভাইরাসের কিছু সংবেদনশীল জায়গা আছে, সেখানে সারা পরিবর্তন হবে, কোনো দেশে আগে হবে, কোনো দেশে পরে হবে, এবং সেটাই আসলে বিভিন্ন ভ্যারিয়েন্ট। প্রথম ইউকেতে যখন হয়েছে আমরা যেটাকে আলফা ভ্যারিয়েন্ট বলেছি, সাউথ আফ্রিকাতে বিটা ভ্যারিয়েন্ট বলছি, ব্রাজিলে হয়েছে সেটাকে আমরা গামা ভ্যারিয়েন্ট বলছি, এবং ইন্ডিয়াতে যেটা এখন হচ্ছে বা আমাদের দেশেও পাওয়া যাচ্ছে, বা পৃথিবীর 100-টির বেশি দেশে, পৃথিবীর বহু দেশে অলরেডি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিন্তু রিপ্লেস করে ফেলছে। ইউরোপে 50%, সাউথ আমেরিকাতে এখনো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট প্রমিনেন্ট। আবার আপনি যদি ওশানিয়া অঞ্চল অস্ট্রেলিয়া দেখেন, সেখানে প্রিডমিনেন্টলি ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সো এটা হচ্ছে ভাইরাসের নর্মাল সাইকেল। এবং সারা দেশে আমাদের প্রাথমিকভাবে বর্ডার অঞ্চলে, যেটা সীমান্তবর্তী জেলাগুলোতে ছড়াবে, যেটা আমরা আশঙ্কা করছিলাম, যেটা আমরা স্লো ডাউন করার চেষ্টা করেছিলাম, একটা পর্যায়ে এসে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটাই বাস্তবতা। আর বাংলাদেশের অন্তত পক্ষে 3/4 কিন্তু ভারত দিয়ে কাভার, এবং আমাদের লিগালাইজ বর্ডার চেয়ে আমাদের যে পোরাস বর্ডার, অনেক মানুষ আসা যাওয়া করেন। সো গণমানুষের সাথে তারা মিশে গেছে, সেখান থেকে হয়ে গেছে। আর প্লাস আমাদের নিজের দেশে যে সার্কুলেটিং স্ট্রেন ছিল সেটাও রিপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানেও ভাইরাসটি পরিবর্তন হতে পারে। এবং সেইভাবেই এখন আসলে ডেল্টা ভ্যারিয়েন্টটা প্রিডমিনেন্টলি আছে, এবং দেশের অধিকাংশ জায়গায় সেটা ছড়িয়ে গেছে। আমার একটা কথা মনে রাখতে হবে, আমরা একটা সময় গ্রাম শহর নিয়ে অনেক তর্ক করেছি। আমরা প্রথম থেকে বলেছি ভাইরাস কিন্তু গ্রাম শহর চেনে না, ভাইরাস বস্তি চেনে না, বড় লোকের এরিয়া চেনে না, শিক্ষিত চেনে না, অশিক্ষিত চেনে না, বড় লোক গরিব চেনে না। অর্থাৎ আপনি যদি এক্সপোজড হন, আপনার যথেষ্ট সম্ভাবনা আছে আক্রান্ত হওয়ার, এবং আমরা সেটা, আপনি সবাই আমরা সেই ঝুঁকিতে আছি। এবং সেটা যদি মাথায় রেখে আমরা যদি স্বাস্থ্যবিধিটা মানি এবং টিকার সময় টিকা নিই, তাহলে কোনো ভ্যারিয়েন্টেই আপনাকে আক্রান্ত করতে পারবে না। সো আমরা এখনো দয়া করে, আমরা এখন লকডাউন দিচ্ছি, যে সামাজিক বিচ্ছিন্নকরণের কথা, আপনি ঘর থেকে বের হবেন না, আপনি এক্সপোজড হবেন না, এবং নতুন রোগী হবে না, আমাদের সংক্রমণ সংখ্যা কমবে। কিন্তু ডক্টর এস এম আলমগীর, গত সপ্তাহে আমরা শুনলাম, দেখলাম যে তথ্যটি যে চট্টগ্রামে কিন্তু 66 জন লোক 2টো ডোজই টিকা নিয়েছিল। 66 জন মানুষই কেন আবার নতুন করে করোনায় আক্রান্ত হলো? টিকায় যদি পুরো নিরাপত্তা দিয়ে থাকে, এরকম অনেক জায়গায় হয়েছে, অনেক বিচ্ছিন্নভাবে, আপনি নিজেও জানেন। আমি এখানে একটা কথা বলি, এটা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, এবং সারা পৃথিবীর খবরও আছে, যে 2টো ডোজ টিকা নিলে আপনি 14 দিন পরে আপনি যে সুরক্ষাটা পাবেন, সেই সুরক্ষাতে এইটা নয় যে টিকা একমাত্র প্রতিষেধক বা প্রতিরোধ করবে। আমরা কখনো বলি না পৃথিবীর কোনো টিকা আপনাকে 100% নিরাপত্তা দেবে। আপনার টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে। দুটি টিকা নিলে যেটা সুবিধা, সেটা হচ্ছে 14 দিন পরে অন্তত পক্ষে আপনার শরীরে যে ডিফেন্স মেকানিজম তৈরি হয়, অ্যান্টিবডি, প্রোটেক্টিভ অ্যান্টিবডি তৈরি হয়, সেটা আপনাকে অন্তত এই সুরক্ষাটা দিবে, আপনার আক্রান্ত জটিল আকার ধারণ করবে না, আপনার হসপিটালাইজেশন লাগবে না, মৃত্যুর সংখ্যা অলমোস্ট 100% কমিয়ে দিবে। সো টিকার হচ্ছে এখানে বিশাল অ্যাডভান্টেজ।
কিন্তু প্রথম ডোজ টিকা নিয়ে 7 দিনের মাসে আমি আক্রান্ত হয়ে গেলাম, টিকা নেওয়ার পরে কেন হলাম, সেটা টিকার কোনো কাজ নাই। সেটা আপনি আগেই এক্সপোজ ছিলেন, আপনি আক্রান্ত ছিলেন, ইনকিউবেশন পিরিয়ডে ছিলেন, এবং সেজন্য এখন আপনার সাইন সিম্পটমস দেখা গেছে। এবং অন্ততপক্ষে প্রথম ডোজের 21 দিন পরে আপনি যদি আক্রান্ত হন, তখন আমরা বলবো আপনি টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়েছে। মনে রাখতে হবে, কোনো টিকাই আমাদেরকে শতভাগ নিরাপত্তা দেয় না। টিকা নিলেও আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে। জনাব এস এম আলমগীর, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে জানার আছে, কিন্তু আমি রংপুর থেকে ফিরে এসে সেই প্রশ্নটি আপনার কাছে জানতে চাই এবং করতে চাই। ডক্টর হিরম্য কুমার রায়, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? জি, শোনা যায় আমার কথা? শোনা যায়। জি, যে বিষয়টা, জি আমি শুনতে পাচ্ছি, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, 65 জন চিকিৎসক তো পদায়ন করার প্রজ্ঞাপন জারি হয়েছে, সেখানে আপনাদের কি এমন কিছু হয়েছে? ডক্টর ফেরদৌস আরা 26 ফেব্রুয়ারি যিনি মারা গেছেন তাকেও পদায়ন করা হয়েছে, এবং 4 মাস আগে আরো একজন মমতাজ বেগম যিনি অবসরে গেছেন তাকেও পদায়ন করা হয়েছে। এই ভুলটা কি সঠিক? হ্যাঁ সঠিক, আমি দেখেছি এটা সঠিক। এটা হয়তো হয়ে গেছে, ক্লারিক্যাল মিস্টেক হতে পারে, হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ মৃত ডাক্তারকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং অবসরে যাওয়া ডাক্তারকেও পদোন্নতি দেওয়া হয়ে গেছে। তো এই তো এখন এই অবস্থা, এবং সেটা আমি আপনার কাছে শুনলাম যে আসলে আমি তথ্যটি ভুল দিচ্ছি কিনা, এবং তথ্যটি ভুল দিলে সংশোধন করিয়ে দেওয়া দায়িত্ব অবশ্যই আপনাদের। আমাদের কাছে নানান ধরনের তথ্য থাকতেই পারে। তার মানে আপনি বলছেন যে হ্যাঁ, পদায়নের মানে প্রমোশনের যে তালিকা পাঠানো হয়েছে, প্রজ্ঞাপন জারি করা, সেখানে রংপুর মেডিকেলে 65 জন চিকিৎসকের মধ্যে মৃত চিকিৎসক এবং অবসরে যাওয়া চিকিৎসকও আছে। কিন্তু এখন সবচেয়ে বড় কথা যেটি জানতে চাই, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, কঠোর লকডাউনের মধ্যে আছে রংপুর, সারা দেশই রয়েছে। তবে লকডাউন যে শুধু আমরা শহরগুলোর দিকে নজর রাখছি তা কিন্তু নয়, গ্রামের অবস্থাতেও যেহেতু করোনা চলে গিয়েছে, আপনি আপনার চিকিৎসকের চোখে আপনি কি দেখতে পাচ্ছেন মানুষ কি মানছে, কিংবা মানুষকে মানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে, নাকি আরো একটু কঠোর হওয়া জরুরি? কোনটাকে বলবেন? আপনাকে বলি, শহরের মধ্যে রংপুর শহর, এই অত্র অঞ্চলের সেবা ব্যবসা কেন্দ্র, বিভিন্ন অফিস আদালত এখানে আছে। এখানে আশেপাশের গ্রামের লোকজন চলে আসে। আর রংপুর শহর একটি জনবহুল এলাকা, এখানে প্রায় 10 লাখ লোকের বাস। এখানে এই লকডাউন পিরিয়ডে আমাদের রংপুরের লোক যারা বসবাসকারী, তারা অধিকাংশই এই লকডাউন মানছে। তারা বাড়ির থেকে ঘরটা বের হয় না, আশেপাশের লোকজন আসার চেষ্টা করে। সেখানে আমাদের বিশেষ করে শহরের এন্ট্রি পয়েন্ট গুলোতে আমাদের পুলিশ বাহিনী আছেন, এখানে র্যাব, তারপরে আর্মি বাহিনী, সবাই চেষ্টা করছে যাতে এই এন্ট্রি পয়েন্টে লোকজন ঢুকতে না পারে, তাদেরকে ফিরে দেওয়া হয়। এইভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি। এবং আমি বলে রাখি, আমরা সবাই জনগণকে এখনো সচেতন করার চেষ্টা করছি যাতে লকডাউন, সরকার ঘোষিত লকডাউন ঠিক মতো মানে, সামাজিক ডিস্টেন্স, যদি অতি প্রয়োজনে যদি বের হয় সামাজিক ডিস্টেন্স সহ মাস্ক পরিধান করে, এইসব আমরা সচেতন করার চেষ্টা করছি। আমাদের গ্রামে গঞ্জে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা চেষ্টা করছে। একবারে যে কিছু হয়নি এটা বলবো না, আমরা অনেকেই এটা সচেতন করতে পেরেছি বলে আমার ধারণা। জি, হিরম্য কুমার রায়, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি ফিরবো আপনার কাছে আরেকটু পর। আমি মিনাজুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, নিশ্চয়ই আপনি মনে আছে উত্তরটি দেবেন। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে এই পরিস্থিতিতে আমরা মনে করছি কিনা যে আমরা সামনের যে দিনগুলোতে আমরা স্বাস্থ্য সেবাটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা, কিংবা আমরা প্রস্তুত রয়েছি কিনা, আমি আপনাকে এই প্রসঙ্গে বলতে চাই, গত 1 বছর আগে চট্টগ্রাম স্বাস্থ্য সেবাই যে জায়গায় দাঁড়িয়েছিল, আজকে 1 বছর পর কিন্তু আমরা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজের 7-8টি আইসিইউ বেড, 12টি আইসিইউ বেড ছিল। এই ছাড়া চট্টগ্রাম জেলা এবং আশেপাশের জেলাগুলোতে সরকারি পর্যায়ে কোনো আইসিইউ বেড ছিল না। কিন্তু গত কোভিডে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রথম আমরা 10টা এবং এই বছর আরো 8টা শয্যা বাড়িয়ে প্রায় 18টি শয্যার একটা আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে কোভিড স্বাস্থ্য ব্যবস্থাপনায় আলাদা করে কোভিড আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে এবং সেখানেও 10টি শয্যা সংযুক্ত আছে। তাছাড়াও বিআইটিআইডি, যেটি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, সেই হাসপাতালেও নতুন করে 7টি আইসিইউ শয্যা সংযুক্ত করে সেখানে আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে। এবং আমাদের এখানে আরটিপিসিআর ল্যাব ছিল না যখন গত প্রথম ঢেউয়ের শুরুতে, কিন্তু সেখানে আজকে 11টি ল্যাবে সরকারি বেসরকারি পর্যায়ে আমাদের আরটিপিসিআর ল্যাব তৈরি হচ্ছে এবং সেখানে রোগীরা টেস্ট করতে পারছে। আমি যেটি বলতে চাই, এবং গত বছরে
এই সময়ে অনেকগুলো কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে কোভিড রোগী ভর্তি করাতে সবাই অনীহা প্রকাশ করছিল এবং সেই সময় আমরা একটা সংকটে পড়ে গিয়েছিলাম। কিন্তু চট্টগ্রামের এখন প্রায় সকল বেসরকারি হাসপাতালে যেখানে আইসিইউ আছে এবং যেখানে আইসিইউ নেই সমস্ত হাসপাতালে কোভিড রোগীরা ভর্তি হতে পারছে, এতে কোনো সংকট নেই। তাই আমরা মনে করি রোগীর হার যেভাবে বাড়ছে আমরা ধীরে ধীরে একটা পিকের দিকে যাব বলে আমার মনে হচ্ছে, সাম্প্রতিক যে চিত্র তাই আমরা মনে করি যে পিকে আমরা যাব সেই পিকের কোভিড মোকাবেলায় চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রস্তুত আছে এবং আমি বিশ্বাস করতে চাই যে আমরা কোনো সংকটে পড়ে যাব না। তবে অহেতুক তাহলে সংকটে পড়বেন না, তাহলে 156 জন ডাক্তারকে যে বদলি করা হয়েছে তাহলে কেন বলছেন যে আমরা সংকটে পড়ে যাব? যদি বদলি করে দেন তাহলে তো আপনার সংকট তৈরি হবে। আমি এই মুহূর্তে যেভাবে চলছিল আমাদের কিছু মেডিকেল অফিসার এবং আইসিইউ এর জনবল ব্যবস্থাপনা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে এই বিরাট সংখ্যক চিকিৎসকদের বদলির কোনো প্রয়োজন নেই। এই চিকিৎসকরা যেখানে আছেন সেখানে থেকে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কিংবা সিভিল সার্জনকে যদি এই দায়িত্বটুকু দেওয়া হয় যে আপনারা জনবল ব্যবস্থাপনা করে ঠিক করে নিন আপনাদের কোথায় চাহিদা, আপনাদের কি পরিমাণ জনবল প্রয়োজন এবং কোন কোন বিভাগের চিকিৎসক আপনাদের প্রয়োজন, তাহলে তারাই কিন্তু এই মাঠের সাথে জড়িত। গত 15 মাস ধরে তারা মাঠে কাজ করছেন, তারা জানেন। কিন্তু যারা অর্ডারটা তৈরি করেছেন, আদেশটা দিয়েছেন, তারা কিন্তু মাঠের কেউ নন, তারা সচিবালয়ে বসে এই আদেশ তৈরি করে ফেলেছে। মিনহাজুর রহমান, আপনি যেটা বলছেন যারা এই বদলির আদেশটা দিয়েছেন তারা মাঠের কেউ নয়, কিন্তু তারা তো অবশ্যই দেশের কেউ, তারা তো এই দেশেরই মানুষ, তারা তো দেখছেন দেশের অবস্থাটা কি। তাহলে কেন আপনারা বলছেন অপরিকল্পিত, অবিবেচনাপ্রসূত, সমন্বয়হীন এই সিদ্ধান্ত? কারণ যারা হয়তো ডাক্তার না, চিকিৎসক না, কিন্তু তারা তো এদেশের মানুষ, তারা তো দেশের অবস্থাটা, মুমূর্ষু অবস্থাটা পর্যবেক্ষণ করছে। তাহলে তারা কেন এই সিদ্ধান্তটা নিল বলে আপনার মনে হয়? এবং 156 জনকে যদি নতুন কর্মস্থলে চলেই যেতে হয় তাহলে একদম সরাসরি জানতে চাই চিকিৎসা সেবাটা কি চট্টগ্রাম মেডিকেলে একদম ভেঙে পড়বে কিনা? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এরা যদি চলে যায় একদম ভেঙে পড়বে সেটি আমি বলতে চাই না, কারণ যে জনবল থেকে যাবে তাই নিয়ে আমরা লড়াই করতে হবে চিকিৎসকদের। কিন্তু আপনি যেটা বলছেন যারা অর্ডারটা করেছেন তারা এই দেশের মানুষ, সঠিক, কিন্তু তাদের সাথে এই চিকিৎসা ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো সংস্রব নেই, যার কারণে তারা অবৈজ্ঞানিক অপরিকল্পিত এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে একটা সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। কিন্তু আমি মনে করি 156 জন চিকিৎসক যদি নাও থাকেন চট্টগ্রাম মেডিকেল কলেজ কালকে বন্ধ হয়ে যাবে এমন কোনো পরিস্থিতি হবে না, তবে অভ্যন্তরে একটা অস্থিরতা তৈরি হবে। আমরা যখন ভালোভাবে চলছি, আমরা যখন ভালোভাবে এই ব্যবস্থাপনাটা করতে পারছি, তখন আমরা অহেতুক কেন এই সংকট কিংবা অস্থিরতা তৈরি করতে যাব? এই অহেতুক সংকট এবং অস্থিরতা তৈরি যে হবে এবং হওয়ার পথে উপক্রম হয়েছে, সেটা কি আপনারা এই বদলির প্রজ্ঞাপন জারির পর ঊর্ধ্বতন কারোর সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন কিনা, বলার সুযোগ পেয়েছেন কিনা, কিংবা আপনাদের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ শুনেছে কিনা? আমাদের সংগঠনের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এবং মহাসচিব, ওনারা মাননীয় মন্ত্রী, মহাপরিচালক, সচিব, তাদের সাথে কথা বলেছেন। এখানে অবশ্যই কিছু সমন্বয়হীনতা আছে এবং সেই আমাদের যে বক্তব্য আমরা সারাদিন ধরে তাদের সাথে যোগাযোগ করেছি তার ফলশ্রুতিতে কিন্তু সন্ধ্যায় এই আদেশ দেয়া হয়েছে যে যাদের বদলি করা যাবে না তাদের একটা তালিকা তৈরি করে যেন 8 তারিখ প্রেরণ করা হয়। কিন্তু এটাও কিন্তু জোড়াতালির একটা আদেশ। আমি মনে করি যে আদেশটা গতকাল দেয়া হয়েছে তা বাতিল করে কিংবা স্থগিত করে মহাপরিচালক স্বাস্থ্য, 2 জন মহাপরিচালক আছেন এবং বিভাগীয় পরিচালক স্বাস্থ্য আছেন, এদের সাথে সমন্বয় করে নতুন একটি জনবল ব্যবস্থাপনা বা চিকিৎসক বদলির একটি আদেশ তৈরি করলে সেটি অনেক অনেক বেশি কার্যকর হবে কোভিড ব্যবস্থাপনা। জি, মিনহাজুর রহমান, চিকিৎসক ঠেকানোর জন্য, চিকিৎসকদের হসপিটালে রাখার জন্য আপনারা লড়াই করছেন এবং আপনারা সমন্বয়ের একটা চেষ্টা করছেন, কিন্তু আমি যে প্রশ্নটি আপনার কাছে রেখে জনাব আলমগীরের কাছে যাব যে করোনাকে ঠেকানোর জন্য আপনাদের সার্বিক চেষ্টাটা কি? যে কঠোর লকডাউনের মধ্যে দেশ রয়েছে, তার মধ্যে চট্টগ্রাম কি লকডাউন মেনে চলছে, মানুষ কতখানি সচেতন, মানুষকে সচেতন করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের যে ভূমিকা সেটা কি যথেষ্ট কিনা, এবং সেই জায়গাটি আসলে আপনাদের কাছে আমি জানতে চাই বারবার, কারণ আপনারা চিকিৎসক। আমি জনাব আলমগীর আপনার কাছে যেতে চাই, সবাই তো টিকা চায় এবং সবাই তো টিকা চাচ্ছে, কিন্তু যে সমস্ত জেলাগুলোতে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ সেই জায়গাগুলোতে সবার আগে কি প্রায়োরিটি দেওয়া কতখানি দরকার, এবং সেই টিকা পৌঁছে দেওয়ার প্রতুলতা মানে পর্যাপ্ত টিকা আমাদের কাছে আছে কিনা, কিংবা আপনি কতখানি গুরুত্ব দিবেন সেই অঞ্চলগুলোকে?
ধন্যবাদ। আসলে আমরা তো গণমানুষের টিকা প্রয়োগ আবার আগামী সপ্তাহ থেকে শুরু করব। আপনি জানেন যে আমাদের কাছে মডার্নার 25 লক্ষ টিকা এবং সিনোফার্মের 20 লক্ষ টিকা আমাদের এখন স্টকে আছে, প্লাস সিনোফার্মের 11 লক্ষ টিকা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে মেডিকেল কলেজ অথবা জেলা হাসপাতালে আমাদের ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে মেডিকেল কলেজ, নার্সিং, মেডিকেল টেকনোলজিস্ট কিংবা যারা আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ম্যাথ স্কুলে পড়াশোনা করছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিচ্ছি, কারণ আমরা 4th এবং 5th ইয়ার স্টুডেন্টদেরকে হাসপাতালে ফিরিয়ে আনতে চাই। এটা হচ্ছে আমাদের অন্যতম কারণ। আরেকটা সরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের হলে যারা থাকে তাদের একটা বিশাল তালিকা আমাদের কাছে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন থেকে, এবং তাদেরও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সো তারা বিভিন্ন জেলা পর্যায়ে এবং মেডিকেল কলেজে সেই টিকাটি নিচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে আবার আমরা পুনরায় রেজিস্ট্রেশন করে দিই টিকা দেওয়ার ব্যাপার, এবং আমাদের আপনি জানেন যে আমরা 58 লক্ষের একটু বেশি মানুষ টিকা নিয়েছে। আমাদের আগেই 72 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করে আছে, সেখানে 14 লাখ মানুষ। সো যেসব কেন্দ্রে অলরেডি রেজিস্টার্ড লোকজন আছে, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা প্রাধিকার পাবেন, এবং সব কেন্দ্রে আমরা টিকা পাঠানো শুরু করছি। এবং আমরা হয়তো নগর পর্যায়ে অর্থাৎ সিটি কর্পোরেশন পর্যায়ে মডার্নার টিকাটি দিব, কারণ এখানে টেম্পারেচারের একটা ইস্যু আছে। আর একদম উপজেলা পর্যায়ে আমরা চলে যাব, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকাটি নিয়ে। এটা সবার জন্য ওপেন হবে। আপনি জানেন যে গতকালই আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন বয়স সীমা হয়তো এবার 35 নেমে আসবে। এছাড়া যারা হাই রিস্ক গ্রুপে আছেন কিংবা যারা ফ্রন্টলাইন আছেন সবাই মিলে রেজিস্ট্রেশন করে আমরা এই টিকাটি দেওয়া শুরু করবো। এবং আমি একটা কথা আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদের অ্যাস্ট্রাজেনিকার প্রায় 15 লক্ষ মানুষ অপেক্ষা করছেন দ্বিতীয় ডোজের জন্য। সো আমাদের জন্য একটা ভালো খবর হচ্ছে যে এই দ্বিতীয় ডোজের ব্যবস্থাটা আমরা আগস্টের প্রথম সপ্তাহে করে ফেলতে পারছি। আমরা মোটামুটি ভাবে কোভ্যাক্স থেকে একটা নিশ্চয়তা পেয়েছি, অন্তত যারা দ্বিতীয় ডোজ এখন পান নাই তাদের একটু অরিড হওয়ার কোনো কারণ নেই, তারা খুব শীঘ্রই দ্বিতীয় ডোজ আগস্টের প্রথম সপ্তাহে আমরা আশা করছি পেয়ে যাবেন। এবং এটা নিয়ে কোভ্যাক্সের 10 লক্ষ আমাদের অলরেডি কনফার্ম করেছে, এবং আরো অনেক বেশি টিকা হয়তো অ্যাস্ট্রাজেনিকারও আমাদের কাছে আসছে। সো পর্যায়ক্রমে আসলে আমরা যে গণ টিকাদান কর্মসূচিটা যদি শুরু করি আগামী সপ্তাহ থেকে, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। হয়তো ঈদের 2-1 দিন একটু হ্যাম্পার হবে, ছুটি থাকবে এই জন্য, কিন্তু এটা কন্টিনিউয়াসলি সারা দেশে একযোগে চলবে। এবং আমরা শহরে যেমন এবার আমরা বেশি মানুষকে আনতে চাই, আমাদের একটা অভিযোগ আছে আমরা বস্তিবাসীদের আনতে পারছি না, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একসাথে আনতে পারছি না, সেই চেষ্টাটা এবার আমরা করব। আমরা ব্যাপকভাবে করার চেষ্টা, গ্রাম অঞ্চলেও আমরা ইউনিয়ন পর্যায়ে হয়তো কোথাও কোথাও ক্যাম্প করে টিকা প্রয়োগ করব, যেখানে আমাদের আর একটা জিনিস একটা আমরা ভুল ব্যাখ্যা দিই সারা দেশে, অনেকেই দিচ্ছেন আমাদের বন্ধু কলিগ আমাদের শিক্ষকরাও, যে অঞ্চলে এখন সংক্রমণ সংখ্যা বেশি সেখানে প্রথমে টিকা দেওয়া, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে। যে অঞ্চলে এখনো সংক্রমণ সংখ্যা কম সেই অঞ্চলে টিকা দিতে হবে, কারণ ওই মানুষগুলোকে আপনাকে প্রটেক্ট করতে হবে। যারা আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে টিকা দিয়ে এখন আপনি কোনো সুফল পাবেন না। আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই সবগুলো টিকা নতুন। আমরা যে 4টে বা পৃথিবীতে 7টে টিকা প্রয়োগ হচ্ছে সবগুলো নতুন। আমরা জানি না যে একজন মানুষ যে এলাকায় সংক্রমণ বেশি সে এলাকায় অনেক মানুষ আছে যাদের লক্ষণবিহীন করোনা আছে, তাদেরকে যদি আমরা এই ভ্যাকসিনটি দিই তাদের বিরূপ প্রতিক্রিয়াটা একটু বেশি হবে। সো ওইসব অঞ্চলে আপাতত আসলে এইরকম সিদ্ধান্ত না নিয়ে আমরা সারা দেশেই দেখবো, একসাথে শুরু করব, এবং যাদের করোনার মতো কোনো সাইন সিম্পটমস আছে তারা কিন্তু টিকা পাবেন না। সেটা সংক্রমণ প্রবণ এলাকায় অথবা সংক্রমণ এলাকায় সব জায়গায় জন্যই প্রযোজ্য। জি জি জনাব এস এম আলমগীর, আপনি অত্যন্ত স্বস্তি এবং একটা সুখবর দিয়েছেন টিকার জন্য, সেটা দেশবাসীর জন্য অত্যন্ত বড় স্বস্তির খবর হবে নিশ্চয়ই, এবং তারা নিশ্চয়ই শুনেছেন। আমি ডক্টর হিরম্য কুমার রায় আপনাকে কাছে যে ছোট করে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, করোনা মোকাবেলায় যে যত কথাই আমরা বলি না কেন, ফ্রন্ট লাইনার কিন্তু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আমরা অনেক পেশার মানুষই সকলেই, কিন্তু আপনার শহরে যে হারে সংক্রমণ বাড়ছে সেইখানে আমি সোজা কথা আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আপনার হসপিটালে কোন জিনিসটির অপ্রতুলতা রয়েছে যেটা পেলে আপনার সামনের ফাইটটা করা সহজ হয়ে যাবে? কোন জিনিসটা আপনি পেতে চান বলুন। আসলে দেখুন, যদি করোনা আক্রান্ত রোগীর জন্য 1 নম্বর প্রয়োজন পড়ে অক্সিজেনের, সেই অক্সিজেন দেওয়ার জন্য যে ইকুইপমেন্টস, এখানে আমরা হাই ফ্লো লেজার কেননা অনেক প্রয়োজন। আর আইসিইউ বেড আমি আপনাকে আগে বলেছি আমার 8টি আছে, এই আইসিইউ বেড আরো
10টি বা 20টি যদি বাড়ানো যায় তাহলে আমি অনেক লোককে ভালোভাবে সেবা দিতে পারবো। আইসিইউ বেড বাড়াতে গেলে তো দক্ষ লোকবল লাগবে, সেই দক্ষ লোকবল কি আছে? তাহলে তো লোকবলের সংকটও দেখা দিবে। না, সেটা আমার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষ লোকজন আছে, আমার অ্যানাস্থেসিস্ট আছে, ওনারা আইসিইউ ম্যানেজমেন্ট সবসময় করেন, কাজে এটা দক্ষ লোকের কোনো অভাব নেই। আইসিইউ বেডের প্রয়োজন আমার, আর হাই ফ্লো লেজার কেনার প্রয়োজন। তো এখন তো মানুষের এই জিনিসগুলোই খুবই দরকার এই করোনাতে, তো এই জিনিসগুলো যদি না থাকে আর যেভাবে সংক্রমণ রংপুরে এগোচ্ছে তাহলে আপনি সামাল দিবেন কি করে? এবং আপনার যে চাহিদা সেগুলোকে আপনি কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন? জানিয়েছি, আমার হাই ফ্লো লেজার রয়েছেই, কমপক্ষে 25টার মতো রয়েছে, আরো প্রয়োজন। আরো কতগুলো প্রয়োজন ডক্টর হিরম্ব? আপনাদের চাহিদা কত? তাও এটা সংক্রমণের উপর নির্ভর করবে, তবে আমরা যদি 40টা বা 50টা পাই আমাদের জন্য খুব সুবিধা হয়। জি, অসংখ্য ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। মিনহাজুর রহমান, আপনাকে দিয়ে একটা প্রশ্ন রেখেছিলাম, আশা করব আপনি সংক্ষেপে উত্তর দিবেন। আপনি প্রশ্ন রেখেছিলেন চট্টগ্রামে আমরা কোভিড ব্যবস্থাপনাটা, কোভিড মোকাবেলাটা আমরা কিভাবে করতে চাই এবং কি করলে, বা বর্তমান পরিস্থিতি কি। আসলে যে লকডাউন চলছে, আগে যে কোনো সময়ের যে লকডাউন ছিল সেই লকডাউন চেয়ে বর্তমানে যে লকডাউন চলছে তার চেহারা কিন্তু একটু ভিন্ন। কিন্তু এই ভিন্ন চেহারার লকডাউনও আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। এই কারণে প্রথম দিন যে চিত্র ছিল রাস্তার, সেই চিত্র কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে দিন দিন। আরো 8 দিন লকডাউনের সময় আছে। এখন আরো যদি দিনকে দিন এই শিথিলতা বাড়তে থাকে তাহলে কিন্তু লকডাউন ধীরে ধীরে অনেকটুকু অকার্যকর হয়ে যাবে। আমরা চাই একটি কার্যকর লকডাউন। সেই কার্যকর লকডাউনে সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো কঠোরতা প্রদর্শন করে মানুষ যাতে অহেতুক ঘর থেকে বের না হয় সেই ব্যবস্থাটুকু করুক। যে বাজার ব্যবস্থাপনা, খোলা বাজার বা কাঁচা বাজার ব্যবস্থাপনা, সেটি আরো সুন্দরভাবে, যাতে খোলা যে জায়গায় বাজারটা বসার জন্য সরকারি নির্দেশনা রয়েছে সেটি মানা হোক। এবং পশু বাজার, আমাদের যে একটা চ্যালেঞ্জ সামনে দিনগুলোতে আগামী 2 সপ্তাহ, এই পশু বাজার ব্যবস্থাপনায় যাতে চট্টগ্রামের সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ ধৈর্য এবং কৌশল দিয়ে সেটি নিয়ন্ত্রণ করেন। এই ব্যবস্থাপনাটুকু করা গেলেই চট্টগ্রামে আমি মনে করি 14 দিনের লকডাউনের পরে সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং ঈদকে সামনে রেখে আমরা যে নতুন করে মিশ্রণের যে শঙ্কা বোধ করছি, যদি চট্টগ্রাম শহরের বাইরে যাওয়ার যে চেকপোস্টগুলো, সেই চেকপোস্টগুলোতে প্রশাসন কঠোরতা অবলম্বন করে তাহলে আমরা কিন্তু এই নতুন করে যে মিশ্রণ হবে সেই মিশ্রণ ঠেকাতে পারবো। সেই মিশ্রণ ঠেকানো গেলে ঈদ পরবর্তী সময়েও চট্টগ্রামে সংক্রমণটা অনেক নিয়ন্ত্রিত থাকবে। এবং পাশাপাশি আমি এও বলি যে আমাদের এখানে 1,15,000 লোক দ্বিতীয় ডোজের করোনা টিকার জন্য অপেক্ষা। আমাদের পাশাপাশি নতুন রেজিস্ট্রেশনের যে সুযোগ দেওয়া হচ্ছে, সবাই যেন এই রেজিস্ট্রেশন গুলো করে টিকা গ্রহণ করে। এবং তিনি যে কথাটা বলেছেন যে এখন আমাদের চট্টগ্রামে 5টি উপজেলায় সংক্রমণের হার ঊর্ধ্বগতির দিকে রয়েছে, কিন্তু কয়েকটি উপজেলায় সংক্রমণের হার এখনো 5-এর নিচে। তাহলে আমরা সেই উপজেলাগুলোকে টার্গেট করে সেই উপজেলার ব্যাপক পপুলেশনকে যদি টিকার আওতায় নিয়ে আসতে পারি তাহলে বাকি উপজেলাগুলো তো সুরক্ষিত থাকবে, যেটা ডক্টর এস এম আলমগীর বলছিলেন। যেগুলোতে কম সংক্রমণ সেগুলোকে আগে টিকা দিলে সেই লোকগুলো সুরক্ষিত থাকবে এবং অন্য জেলাকে আক্রান্ত করতে পারবে না। আপনিও সেই জায়গাতে একমত পোষণ করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের 3 জন আজকে সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আমাকে ফিরতে হবে এবং অনুষ্ঠান শেষ করতে হবে। ফেরার আগে এবং শেষ করার আগে লাস্টে শুধু এটুকু এসে বলতে চাই যে সারা দেশ জুড়ে তো করোনার সংকট চলছে এবং বিপর্যয় চলছে। এই সংকটে আমরা সারা দেশের যে স্বাস্থ্যসেবা তার একটা সংকটও অবশ্যই দেখছি, কিন্তু এই রকম সংকট কিন্তু পৃথিবীর অনেক দেশকেই ফেস করতে হয়েছে। সুতরাং শুধুমাত্র চিকিৎসা সেবাকে ঢেলে সাজালেই যে করোনাকে মোকাবেলা করা যাবে এমন কোনো আস্থা কিংবা গ্যারান্টি কোনোটাই নাই। প্রথম যে জায়গা সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে, যিনি ডক্টর এস এম আলমগীর বারবার বলছেন, শুরু থেকে বলছেন, প্রত্যেকটা মানুষকে তার নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। এবং সচেতন না হলে যত দিনেরই আমরা লকডাউন দিই না কেন, সে 14 দিন হোক আর 1400 বছর হোক, কোনো লাভ হবে না।
করোনা কিন্তু এভাবেই চলতে থাকবে এবং কোনো ভ্যাকসিন দিয়ে কিন্তু করোনাকে মোকাবেলা করা যাবে না যদি আমরা নিজেরা মাস্ক ব্যবহার না করি এবং সামাজিক, শারীরিক এবং নিজের ভালোটা না বুঝে চলি। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বারবার করে সকলেই যেটা বলছে বারবার আমরাও বলছি, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। শুভরাত্রি।